ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছিল, তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12। এর ফলে সম্ভাব্য চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনো তেল আবিবের কাছে অজানা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। According to multiple reports, Iran President Masoud Pezeshkian was part of the signing process of the US-Iran memorandum linked to the Versailles agreements, and the deal was not just a face-to-face ceremony in one room. It was a mixed physical and digital signing process. অর্থাৎ সেখানে ট্রাম্প উপস্থিত থাকলেও ইরানিয়ান প্রেসিডেন্ট ওইভাবে দুজন মুখোমুখি বসেননি। And where Trump signed at Versailles, while the Iranian side formally joined through a electronic remote signature system. So even though the spotlight was on the Versailles, the Iranian president was still directly involved in making the deal, in making the agreement, alongside other Iranian representatives as part of the same 60-day ceasefires and negotiation framework. আপনি 14 দফা যদি দেখেন, ইরান গত 47 বছর ধরে যে বেকায়দায় ছিল, এই মুহূর্তে সে তার বেকায়দাটাকে এখন তার সুবিধায় রূপান্তরিত করতে পেরেছে। এখন এই আগামী 60 দিন কি ঘটবে সেটার উপর নির্ভর করবে যে চূড়ান্ত চুক্তিটা যদি হয় 60 দিন পরে এই এমওইউর আওতায় যে কথাগুলো বলা আছে সেগুলো যদি সম্পন্ন হয়ে চুক্তিটা হয়, তাহলে নিশ্চিতভাবে বলা চলে যে এত বছরের বৈরিতা থেকে ইরান বেরিয়ে এসে একটা স্বাভাবিক দেশ হিসাবে এখন নিজের ভাগ্যটা তারা তৈরি। Professor Jian, a well-known YouTuber and a geopolitical analyst, resides in Canada. Recently, in one of his videos, stated about this Iran-US upcoming treaty or deal, and he has raised many points. Camouflage policy তারা ইউজ করে। হ্যাঁ, ঠিক এটাই আসল খেলা। প্রফেসর জিয়াং বলছেন, আমেরিকা এখন ইরানের সাথে ডিল বা সমঝোতার নাম করে ইরানের ভিতরে অনেক বেশি মানুষ, অনেক বেশি নেটওয়ার্ক ঢোকাতে পারবে। এটা একটা ক্যামোফ্লেজ। আসলে তারা এই ডিলের আড়ালে আরও বেশি এনজিও, আরও বেশি মিডিয়া, আরও বেশি অ্যাক্টিভিস্টদের ইরানের ভিতরে ঢোকাবে। ইরান যদি ভাবে আমরা তো চুক্তি করছি, এখন শান্তি হবে, তাহলে তারা নিজেরাই নিজেদের দেশের দরজা আরও বেশি খুলে দেবে, আর ঠিক সেই সুযোগটাই আমেরিকা নেবে। তাই জিয়াং বলছেন, ইরানের জন্য এই ডিলটা দেখতে যতটা শান্তির মতো লাগছে, আসলে ততটাই বিপজ্জনক। ইরান এই খেলাটা বুঝতে পারবে? সোজা উত্তর দিচ্ছি, সম্ভব তো অবশ্যই, কিন্তু আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্কের মূল সমস্যাটা ব্যবসা বাণিজ্য বা পর্যটন নয়। মূল সমস্যা হলো ক্ষমতা আর মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ। ইরান চায় মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াতে, হেজবুল্লাহ, হুথি, হামাসদের সাপোর্ট করে, আর আমেরিকা চায় ইসরায়েলকে সবচেয়ে শক্তিশালী করে রাখতে এবং তেলের রুটগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। এই দুই লক্ষ্য একসাথে চলতে পারে না। তাই যতদিন ইরান এই অঞ্চলে নিজের শক্তি দেখাবে, আমেরিকা তাকে শত্রু হিসেবেই দেখবে। ব্যবসা বাণিজ্য, ট্যুরিজম, নলেজ শেয়ারিং এগুলো আসলে পার্শ্ববর্তী বিষয়। মূল খেলাটা ক্ষমতার। সারো কথা, দুই দেশের সম্পর্ক যদি শুধু ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকতো, তাহলে তোমার কথাই ঠিক হতো, কিন্তু এটা আসলে একটা জিওপলিটিক্যাল পাওয়ার গেম। এখন প্রশ্নটা হচ্ছে যে এই বর্তমানে চুক্তিটা আমেরিকা যে কোনো হিডেন উদ্দেশ্য নিয়ে করুক, আলটিমেটলি ইট উইল বি এ সাকসেস অফ ইরান। সামহাউ ইরান উইন দ্য লাস্ট ওয়ার অর লাস্ট। না, ইরানের আলটিমেট জয় হবে বলে মনে হয় না। প্রফেসর জিয়াং বলছেন যে এই চুক্তিটা আসলে একটা ট্র্যাপ। শর্ট দিনের মধ্যে AIEA ভেরিফিকেশন নিয়ে ঝামেলা হবেই, কারণ ইরান AIEA কে বিশ্বাস করে না। চুক্তি ভেঙে গেলে আমেরিকা সরাসরি বোমা না মেরে বাংলাদেশ বন্তলেশ 24-এর মতো সফট পাওয়ার খেলবে। USAID, ND, NGO দিয়ে ভিতর থেকে ছাত্র যুবক অ্যাক্টিভিস্টদের ফান্ড করে স্বতঃস্ফূর্ত আন্দোলন তৈরি করে রেজিম চেঞ্জ করার চেষ্টা করবে। আর 300 বিলিয়নের রিকনস্ট্রাকশন টাকাও সেই নেটওয়ার্কের মধ্য দিয়েই যাবে বলে তিনি আশঙ্কা করছেন। কিন্তু বাস্তবে এত সহজ নয়। ইরানের IRGC অনেক বেশি শক্তিশালী এবং সংগঠিত। বাংলাদেশের সরকারের মতো নয়, তবে দীর্ঘমেয়াদে আমেরিকার এই কৌশল ইরানের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। What professor is drawing, he is drawing a comparison between US-Iran deal framework and the Bangladesh 2024 uprisings. The core similarity he usually painting to is like a indirect control instead of direct interventions. In both cases, the argument is the US is not acting mainly through open
military force. Instead, it uses soft power institutional channels, diplomacy, agreements, funding, networks, NGOs, civil society, information influence, economic pressures, and incentives. Bangladesh examples, as many analysts focused on this part, like political changes happen mainly through internal protest, civil society, external narrative support, not direct invasion, and that support came from US. আমাদের 24-এর গণ অভ্যুত্থান। আর ইরান ডিলের ক্ষেত্রে বলা আছে ইরান ডিল এক্সাম্পল as critics frame it, changes is attempting through negotiated frameworks, sanctions, relief, reconstructions, monitoring systems, not bombing. মানে ঠিক কত ধরনের সামরিক আধা সামরিক প্রতিরোধ ব্যবস্থা আছে, মানে হাউ মেনি গ্রুপস অর ইনস্টিটিউশনস দেয়ার দ্যাট ক্যান ওয়ার্ক এগেইনস্ট এনি এক্সটার্নাল মিলিটারি ফোর্স। ইরানের প্রধান সামরিক ও আধা সামরিক শক্তিগুলো এরকম: আর্তেশ, নিয়মিত সেনাবাহিনী, বাইরের শত্রুর বিরুদ্ধে প্রথম লাইনের প্রতিরক্ষা; আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প, বিপ্লবী গার্ড, আদর্শিকভাবে সবচেয়ে শক্তিশালী। এর অধীনে আছে আইআরজিসি গ্রাউন্ড ফোর্সেস, প্রায় 1.5 লাখ সৈন্য, 71.32টা প্রাদেশিক কমান্ডে ছড়িয়ে আছে। বাসিজ, বিশাল আধা সামরিক বাহিনী, লাখ লাখ স্বেচ্ছাসেবক মোবিলাইজ করতে পারে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও গেরিলা যুদ্ধে ব্যবহার হয়। কিউডস ফোর্স, বাইরের প্রক্সি গ্রুপ, হেজবুল্লাহ, হুথি, হামাস ইত্যাদি পরিচালনা করে। আইআরজিসি নৌ ও ক্ষেপণাস্ত্র বাহিনী। ইরানের আসল শক্তি হল এই মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি, দেশজুড়ে ছড়িয়ে থাকা ডিসেন্ট্রালাইজড কমান্ড, যাতে এক জায়গায় আঘাত করলেও পুরো সিস্টেম ভাঙে না। সংক্ষেপে, দুটো সমান্তরাল সেনাবাহিনী আর বাসিজ মিলিয়ে খুব শক্তিশালী লেয়ার্ড প্রতিরক্ষা ব্যবস্থা আছে। Indirect regime pressure, not direct war. He claims the U.S. increasingly avoids direct military action and instead uses economic pressure, sanctions relief, institutional frameworks, deals monitoring systems, civil society plus information environment, elite political fragmentation. Bangladesh example his framing: internal protests, civil society plus external support dynamics, leadership collapse/change without invasion. Iran example his framing: negotiated deal, sanctions leverage plus internal divisions, gradual political restructuring pressure. Number 2, same goal, shape internal outcome through controlled stability. His second similarity point is U.S. doesn't directly take over. It creates a managed political environment where internal actors produce the outcome indirectly. Bangladesh, street movements, institutional breakdown, transition. Iran, deal structure, economic relief conditions, verification pressure, potential internal political shift over time. In one sentence, his thesis, open quote, modern U.S. strategy is not occupation. It is engineering internal political outcomes through pressure systems and controlled incentives. Close quote. Important context. This is one interpretation, a critical geopolitical theory, not a universally accepted fact. Many mainstream analysts would argue Bangladesh 2024 and Iran diplomacy are structurally very different. No direct single playbook can explain both. Professor Jian said that China used this entire event as a distractions window while everyone was occupied with the Iran peace deal in Versailles. They quietly pushed forward their own visions for global governance, and they utilized this time to roll out the blueprint for a new world order, positioning themselves as a central player. এই যে সেন্ট্রাল প্লেয়ার হওয়ার কথা বলছে মিস্টার জিয়াং, এটা ঠিক কোন কোন জিনিস এবং আসলে সেটা কতটুকু সফল হবে? হ্যাঁ, এটাই মূল কথা। প্রফেসর জিয়াং বলছেন, আমেরিকা যখন ইরানের সাথে ভার্সাইলে চুক্তি সই করছিল, ঠিক সেই সময় চীন 3টা বড় পদক্ষেপ নিয়েছে, যা খুব কম লোক লক্ষ্য করেছে। চীন যেগুলো করছে, সেন্ট্রাল প্লেয়ার হওয়ার জন্য ওয়ার্ল্ড এআই কোঅপারেশন অর্গানাইজেশন সদর দপ্তর সাংহাইয়ে এআই গভর্নেন্স নিয়ন্ত্রণের জন্য, ওয়ার্ল্ড ডেটা অর্গানাইজেশন সদর দপ্তর বেইজিংয়ে ডেটা ও ডাটাবেসের নিয়মকানুন নিয়ন্ত্রণ, ইন্টারন্যাশনাল মিডিয়েশন অর্গানাইজেশন সদর দপ্তর হংকংয়ে বিশ্বের বিরোধ মীমাংসার নিয়ম বানাবে। এছাড়া গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ জিজিআই নামে একটা বড় ইনিশিয়েটিভ লঞ্চ করেছে, যেটা 400টা দেশ সমর্থন করছে। কতটা সফল হবে আইডিয়া হিসেবে চীন এখনই অনেক এগিয়ে গেছে, বিশেষ করে এআই আর ডেটায়। তবে এই নতুন সংস্থাগুলো যে পুরোপুরি আমেরিকার জায়গা নিতে পারবে, সেটা এখনো অনেক দূর। পশ্চিমা দেশগুলো এগুলোতে যোগ দেবে কিনা, সেটাই আসল প্রশ্ন।
তুমি এই তিনটা সংস্থার মধ্যে কোনটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো? হ্যাঁ, তাহলে সোজা কথায় বলি, ডেটাবেস আর এআই দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারবে সে ভবিষ্যতের পুরো বিশ্ব ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ করতে পারবে। চীন ঠিক এই দুটো জায়গায় নিজেদের নিয়ম আর নিজেদের স্ট্যান্ডার্ড চাপিয়ে দিতে চাইছে। এই দুটো সংস্থা তৈরি করে চীন আসলে বলছে ভবিষ্যতের ডেটা আর এআই কিভাবে চলবে সেই নিয়ম আমরাই বানাবো। এটা পশ্চিমা দেশগুলোর জন্য বেশ বড় চ্যালেঞ্জও। আরেকটা জিনিস বলি, এই দুটোর মধ্যে এআই অনেক বেশি স্ট্র্যাটেজিক, কারণ এআই যদি চীনের নিয়মে চলে তাহলে ভবিষ্যতে সামরিক, অর্থনৈতিক সবকিছুতেই চীনের সুবিধা হবে। তুমি কোনটাকে বেশি বিপজ্জনক মনে করো, এআই না ডেটাবেস? Actually, it is creating a new blueprint for AI, introducing this initiative at a time when the Western world has failed to establish any unilateral rules for this technology. They are busy with AI and new technologies, bring it to a positions where they can get profit or they can make some profit from it. They are busy with all. প্রফেসর জিয়াং বলছেন যে পশ্চিমা দেশগুলো গত কয়েক বছর ধরে এআই নিয়ে ব্যস্ত ছিল। কোম্পানিগুলোকে কত বেশি মুনাফা করবে, কে কার আগে মার্কেট দখল করবে, এই নিয়েই লড়াই করছিল। কিন্তু এআই এর নিয়ম কানুন কে মন হবে, কার নিয়মে চলবে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে তারা তেমন কোনো একক অবস্থান নিতে পারেনি। তাদের মধ্যে কোনো ঐক্যমত্য ছিল না। চীন ঠিক এই সুযোগটাই নিয়েছে। তারা বলছে, তোমরা যেহেতু নিয়ম বানাতে পারোনি, তাহলে আমরা বানাচ্ছি। তাই তারা ওয়ার্ল্ড এআই কোঅপারেশন অর্গানাইজেশন চালু করেছে এবং নিজেদের মতো করে এআই এর গ্লোবাল রুলস তৈরির চেষ্টা করছে। এটাই চীনের সবচেয়ে বড় সুবিধা এখন। পশ্চিমা দেশগুলো লাভের পেছনে ছুটছে আর চীন নিয়মের পেছনে ছুটছে। Professor Jiang said political division within Iran, including tension between the IGRC and namely the Revolutionary Guard and the reformists, combined with a severe economic pressures and widespread youth unrest. These internal fractions provide significant leverage for external actions looking to exert influence. Bigger questions: who control the future after reconstruction? My question is, who is going to reconstruct Iran? Is it America? America is going to reconstruct Iran or giving funds for the damage they made in the war? ইরানের পুনর্গঠন করবে না। বর্তমান চুক্তিতে 300 বিলিয়ন একটা ফান্ডের কথা আছে। এটা মূলত গালফ দেশগুলো, সৌদি, ইউএই ইত্যাদি এশিয়া, আফ্রিকা ও অন্যান্য বেসরকারি বিনিয়োগকারীদের টাকা। আমেরিকা সরাসরি এই টাকা দেবে না। ট্রাম্প নিজেই বলেছেন যে ইউএস এর টাকা নয়। প্রফেসর জিয়াং যেটা বলছেন সেটা হলো এই রিকনস্ট্রাকশনের টাকা কে কিভাবে ব্যবহার করবে সেটাই আসল লড়াই। ইরানের ভিতরে আইআরজিসি আর রিফর্মিস্টদের মধ্যে যে দ্বন্দ্ব আছে, অর্থনৈতিক চাপ আর যুবকদের অসন্তোষ, এগুলোকে ব্যবহার করে বাইরের শক্তি, বিশেষ করে আমেরিকা, ইরানের ভিতরে প্রভাব বিস্তার করতে চাইবে। অর্থাৎ যে দল ভবিষ্যতে এই টাকা নিয়ন্ত্রণ করবে সেই দলই ইরানের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। এটাই জিয়াংয়ের মূল সতর্কতা। তোমার কাছে এই ব্যাখ্যাটা কেমন লাগলো? Whatever Jiang is speculating, that is actually it's a trap that America is now trying to impose in the name of peace treaty that will ultimately go inside Iran's main power structures and then they try to create a conflict inside that. হ্যাঁ, জিয়াং ঠিক এটাই বলছেন। তার মতে আমেরিকা এই শান্তি চুক্তির নামে একটা ফাঁদ পেতেছে। এই চুক্তির আড়াল দিয়ে আমেরিকা ইরানের ভিতরে ঢুকে যাবে। এনজিও, মিডিয়া, ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের ভিতরে টাকা ঢালবে এবং ধীরে ধীরে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোর মধ্যে ফাটল তৈরি করবে। বিশেষ করে আইআরজিসি আর রিফর্মিস্টদের মধ্যে যে বিভেদ আছে সেটাকে আরও বাড়িয়ে দেবে। উদ্দেশ্য একটাই, শেষমেশ ইরানের ভিতর থেকেই বর্তমান ক্ষমতার কাঠামোকে দুর্বল করে দেওয়া। তার মতে এটা দেখতে যতটা শান্তির চুক্তি মনে হচ্ছে, আসলে ততটাই বিপজ্জনক ইরানের জন্য। If the present regime of Iran change its positions from a extremist mentality to a liberal mentality or Madhyavorti Pantha, then it will be the best way. If Iran imply a kind of policy that is not good for its own citizens, a policy of repression, then the American policy will be
ultimately work. So mainly and basically it depends how Iran treat its own part of the populations who actually wants a reformer or who is called the reformist. তুমি একদম সঠিক জায়গায় আঙুল রেখেছ। জিয়াং যেটা বলছেন সেটার সাথে তোমার কথাটা মিলে যায়। তিনিও বলছেন যে ইরানের ভিতরে রিফর্মিস্ট আর যুবকদের মধ্যে যে বড় অসন্তোষ আছে সেটাই আমেরিকার জন্য সবচেয়ে বড় সুযোগ। যদি ইরানের বর্তমান সরকার নিজের জনগণের সাথে কঠোর আচরণ করে, দমনমূলক নীতি চালিয়ে যায়, তাহলে আমেরিকার এই সফট পাওয়ার খেলা খুব সহজেই কাজে লাগবে। কিন্তু যদি ইরান সত্যিকারের সংস্কার করে, যুবকদের কথা শোনে এবং অভ্যন্তরীণভাবে নিজেকে শক্তিশালী করে, তাহলে বাইরের এই চাপ অনেক কম কার্যকর হবে। সার কথা, এই লড়াইটা আসলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতির ওপরই নির্ভর করছে। ইরান যদি নিজের জনগণের সাথে সুসম্পর্ক রাখতে না পারে, তাহলে আমেরিকার কাজ অনেক সহজ হয়ে যাবে। পুরো ভিডিওর কনক্লুশন সংক্ষেপে বলছি। প্রফেসর জিয়াং এর মতে আমেরিকা এখন যে শান্তি চুক্তি ইরানের সাথে করছে এটা আসলে বাংলাদেশ বিশল 2024 মডেলের একটা বড় ভার্সন। তারা সরাসরি যুদ্ধ করে ইরানকে ভাঙতে চায় না, তারা চায় চুক্তির আড়ালে ইরানের ভিতরে ঢুকে এনজিও আর ফান্ডিংয়ের মাধ্যমে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়িয়ে শেষ পর্যন্ত রেজিম চেঞ্জ করতে। তার তিনটা মূল পয়েন্ট: ইরানের অভ্যন্তরীণ বিভেদ, আইআরজিসি ভার্সেস রিফর্মিস্ট, অর্থনৈতিক চাপ ও যুবকদের অসন্তোষ, এগুলো আমেরিকার জন্য সবচেয়ে বড় দুর্বলতা। চুক্তির নামে যে $300 বিলিয়ন রিকনস্ট্রাকশন ফান্ড আসবে, সেই টাকার নিয়ন্ত্রণ নিয়ে ভিতরে যে লড়াই হবে সেটাই আসল খেলা। ইরানের নেতৃত্ব যদি জনগণের সাথে কঠোর আচরণ করে এবং সংস্কার না করে, তাহলে আমেরিকার এই কৌশল সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার শেষ মেসেজ, এই চুক্তিটা দেখতে যতটা শান্তির মতো লাগছে, আসলে ততটাই ইরানের জন্য বিপজ্জনক। ট্রাম্প কেন আগ বাড়িয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন? প্রতিবেদন অনুসারে তেহরান যদি ধ্বংস হয়, তাহলে মধ্যপ্রাচ্য উত্তেজনাময়, ভারসাম্য থেকে সংঘাতময় বিস্ফোরণের দিকে চলে যাবে। আঙ্কারা হতে পারে পরবর্তী লক্ষ্য। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের সীমানায় সীমিত থাকবে না, এটি পুরো অঞ্চলে ছড়িয়ে যেতে বাধ্য বলেও সে সময় প্রতিবেদনটিতে জানানো হয়। এতে আরো বলা হয়, তুরস্ক মনে করে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ইরানে হামলা চালানো হয়নি, বরং মধ্যপ্রাচ্যকে আরো বেশি অস্থিতিশীল ও সংঘাতময় করে তোলার জন্য এই হামলা চালানো হয়েছে। এর আগে গত 4 মার্চ একই সংবাদ মাধ্যম এক প্রতিবেদনের শিরোনামে জানায়, তুরস্ক ইসরায়েলের হুমকির আওতায় পড়ে গেছে। প্রশ্ন রাখা হয়, ইরানকে করায়ত্ত করার পর ইসরায়েল কি তুরস্ককে নিশানা করবে? এতে বলা হয়, সম্প্রতি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তুরস্ক শুধু যে ইরানকে সমর্থন করছে তা নয়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চোখে সন্ত্রাসী এমন সংগঠনগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি আঙ্কারাকে ইসরায়েলের জন্য নতুন হুমকি বলে মন্তব্য করেন। তিনি তুরস্কের বিষয়ে ইসরায়েল ও সজাগ থাকারও আহ্বান জানান। তবে আতঙ্কিত হওয়ার মতো বড় অভিযোগ এসেছে খোদ তুরস্ক থেকে। দেশটির রাষ্ট্রপতি এরদোয়ান অভিযোগ করেছেন যে তার দেশ ইসরায়েলের হামলার হুমকিতে পড়েছে। গত 10 জুন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনের শিরোনাম করে, এরদোয়ান বলেছেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্য হুমকি। প্রতিবেদন অনুসারে সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা এমন পর্যায়ে পৌঁছেছে যে তার নেটো সদস্য তুরস্ককেও হুমকিতে ফেলেছে। তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান বলেছেন যে ইসরায়েলের আগ্রাসন সারা পৃথিবীর জন্য হুমকি এবং দেশটিকে অবশ্যই এই আগ্রাসন থামাতে হবে। এই ন্যাটো সদস্যের মতে মধ্যপ্রাচ্যে শান্তির প্রধান বাধা হচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক আদালতগুলোই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি নেতা। একই দিনে এই বিষয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এরদোয়ানের বক্তব্য তুলে ধরা হয়। এরদোয়ান বলেছেন, যদি তুরস্ক ও ভূমধ্য সাগরে তুর্কি অধ্যুষিত উত্তর সাইপ্রাসের স্বার্থে কোনো হামলা হয়, তাহলে আমরা পরিষ্কারভাবে কঠোর ব্যবস্থা নেব। এর পরদিন হারেৎজের এক প্রতিবেদনে জানানো হয়, এত সব হুমকির আড়ালে এরদোয়ান তুরস্কের নেতৃত্বে নতুন আঞ্চলিক শাসন ব্যবস্থার পরিকল্পনা করছেন। এতে আরো জানানো হয়, তুরস্ক চায় যুক্তরাষ্ট্রের উপর নিরাপত্তা নির্ভরতা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মুক্ত করতে।
দ্য জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে প্রশ্ন রাখা হয়, তুরস্ক ও ইসরায়েলের বাকযুদ্ধ নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে না তো? বিশ্লেষকদের অনেকে মনে করছেন, মধ্যপ্রাচ্যে তুরস্ক ও ইসরায়েল নিজেদের যেভাবে একে অপরের শত্রু হিসেবে প্রচার করে যাচ্ছে তা একদিন আচমকা এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, সঙ্গে কোনো সামরিক সংঘর্ষে জড়ায় কিনা। ইরান ইস্যুতে একেবারে দৃঢ় অবস্থানে ছিলেন। তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়। কিন্তু 17ই জুন যখন যুদ্ধবিরতির সমঝোতা স্মারকের বিস্তারিত তথ্য প্রকাশিত হলো, তখন দেখা গেল এটি কোনো আত্মসমর্পণের দলিল নয়, বরং ইরানের জন্য বেশ কিছু সুবিধাজনক ব্যবস্থা। তেহরান ফিরে পেয়েছে তেল রপ্তানির বড় সুযোগ, শত শত কোটি ডলারের আয়ের পথ খুলে যাওয়ায় সংকটাপন্ন ইরান সরকারের উপর চাপ অনেকাংশে কমবে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং সরকার পতনের যে লক্ষ্য ট্রাম্প শুরুতে ঘোষণা করেছিলেন তার কোনোটি পূরণ হয়নি, বরং ইরান যুদ্ধক্ষেত্র থেকে টিকে থেকে উদযাপনযোগ্য অবস্থান নিয়ে বেরিয়ে এসেছে। ট্রাম্প এখন বলছেন, এই চুক্তির মাধ্যমে আগামী 15-20 বছর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে থাকবে। তবে বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা ও দর কষাকষির ওপর এত গুরুত্ব দেওয়া একজন প্রেসিডেন্টের পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া রীতিমতো বিস্ময়কর। সমঝোতায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ভবিষ্যতে আলোচনার ইঙ্গিতও রয়েছে, যা ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। চুক্তির আওতায় ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার পথও খুলছে। ট্রাম্প বলছেন, এটা শুধু ভালো আচরণের বিনিময়ে। কিন্তু সমালোচকরা বলছেন, এটি অনেকটাই সেই ধরনের ছাড় যা 2015 সালে বারাক ওবামা দিয়েছিলেন, যে চুক্তির তীব্র বিরোধিতা করে ট্রাম্প নিজেই ক্ষমতায় এসেছিলেন। রিপাবলিকান দলের কট্টরপন্থী অংশ এবং ইসরায়েলের চরম ডানপন্থী সরকার ইতিমধ্যে এই চুক্তির বিরোধিতা শুরু করেছে। তারা মনে করছে, এই যুদ্ধবিরতি হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযানকে ব্যাহত করবে। ট্রাম্প নিজেই সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, তিনি চাননি ইতিহাসে তাকে হারবার্ট হুভারের মতো দেখা হোক, যার আমলে মহামন্দা শুরু হয়েছিল। যুদ্ধ চলতে থাকলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারত বলে তিনি আশঙ্কা করছিলেন। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে এবং উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে এই চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। Something happened this week that nobody in Washington wants to say out loud, so I'm going to say it for them. The President of the United States just told the Prime Minister of Israel on record in front of the world that everybody hates him. Not some people disagree with you, not there are tensions. He said everybody hates you. And then he went further. He said everybody hates Israel. Sit with that for a second, because that sentence right there is the whole story. That sentence is 30 years of foreign policy collapsing into one room in Paris. And if you don't understand why that moment matters more than almost anything else happening in the world right now, stay with me, because by the end of this you will. Here's the thing nobody tells you about empires. They don't fall because someone invades them. They fall because the people running them confuse loyalty with submission. যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোমুখি হয়ে সরাসরি বলে দিলেন যে বিশ্বমঞ্চে এখন সবাই তাকে ও ইসরায়েলকে অপছন্দ করছে। দীর্ঘ 4 দশক ধরে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে ব্যক্তিগত স্বপ্ন নেতানিয়াহু লালন করছিলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েল যৌথ সামরিক অভিযানের মাধ্যমে তা বাস্তবায়নের শেষ চেষ্টা করা হয়েছিল। কিন্তু 9 কোটিরও বেশি জনসংখ্যার শক্তিশালী ইরানকে কাবু করা তো দূর, উল্টো হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে এক তীব্র ধাক্কা লাগে এবং খোদ আমেরিকার সাধারণ মানুষ ও বিশ্বনেতারা এই অর্থহীন যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হন। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ট্রাম্প বুঝতে পারেন যে এই যুদ্ধ আর চালানো সম্ভব নয়, যার ফলে ফরাসি প্রেসিডেন্টের পাশে বসে তিনি আচমকাই ইরানের সাথে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়ে বসেন, যা ওয়াশিংটনের দীর্ঘদিনের অন্ধ মিত্রতার ইতিহাসে এক নজিরবিহীন ইউ-টার্ন। নেতানিয়াহু সবসময় মার্কিন নির্বাচনী ব্যবস্থা ও লবিং নেটওয়ার্ককে নিজের স্বার্থে দারুণভাবে ব্যবহার করলেও লেবানন সহ এবারের এই যুদ্ধবিরতি চুক্তি এবং ইরানের নিজস্ব শত শত কোটি ডলারের ফ্রিজ হওয়া তহবিল ধাপে ধাপে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া তার হাত পা অনেকটাই বেঁধে ফেলেছে, যা ইসরায়েলের কট্টরপন্থী নেতাদের চরম ক্ষুব্ধ করেছে। এমনকি নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নাফতালি বেনেটও হুঙ্কার দিয়েছেন যে সরকার পরিবর্তন হলেই তারা আবারও ইরানের ওপর হামলা চালাবেন, যা প্রমাণ করে ইসরায়েলি রাজনীতিতে এখন শান্তির কোনো জায়গা নেই, সেখানে কেবল যুদ্ধের কৌশলের ভিন্নতা রয়েছে। আমেরিকার এই আকস্মিক নীতি পরিবর্তন কোনো স্থায়ী শান্তি বা নৈতিকতার জয় নয়, বরং ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা ও বিশ্ব অর্থনীতির চাপেরই ফসল,
তবে এটি স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি এখন আর একটিমাত্র দেশের স্বার্থের বৃত্তে চিরকাল বন্দী থাকবে না।